আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আরও আশা করছি যে তোমরা সবাই নিয়মিত পড়াশোনা করছো এবং সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকের মৃত্তিকা বিজ্ঞান অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে, যদিও অনার্স প্রথম বর্ষের স্লাইড হিসেবে রেডি করেছি, কিন্তু এটা বরাবরের মতোই ডিগ্রি প্রথম বর্ষ প্রিলি মাস্টার্স এবং হচ্ছে গিয়ে তোমার প্রিলি মাস্টার্স এবং তৃতীয় বর্ষতে হচ্ছে এটা টপিক্সটা কিন্তু রয়েছে। এবং এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে ইন্ট্রোডাক্টরি সয়েল 1 নামে পরিচিত আছে এবং যার কোর্স কোড হচ্ছে গিয়ে 213301। তাহলে চলো আজকে আমরা কি করব সেখানে চলে যাই। তো আজকে আমরা যতটুকু আলোচনা করব সেখান থেকে আমাদের যে শিখন ফলটা, সেই বিষয়গুলো হচ্ছে যে আজকে তোমরা জানতে পারবে আমাদের আর্থ সারফেসের লেয়ার সম্পর্কে, আর্থ সারফেস সম্পর্কে আমরা জানতে পারবো এবং হচ্ছে আরও জানতে পারবো যে আর্থ সারফেস লেয়ার অথবা পৃথিবীর যে স্তর, সেই পৃথিবীর স্তরগুলো সম্পর্কে আমরা বর্ণনা করতে পারবো এবং হচ্ছে আমরা জানতে পারবো যে আর্থ ক্রাস্ট সম্পর্কে বা ভূত্বকের কম্পোজিশন বা ভূত্বকের উপাদান সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা যে দেখলাম সেটাই ছিল আমাদের আর্থ। তো এই যে এই আর্থ বা পৃথিবী, যেটাকে ধারণা করা হয় 4.5 বিলিয়ন ইয়ার্স আগে এটা সৃষ্টি হয়েছে এবং এই উপগ্রহটা সূর্যের চারিদিকে ঘুরছে এবং এই পৃথিবীটা হচ্ছে একমাত্র উপগ্রহ যেখানে লিকুইড ওয়াটার অর্থাৎ কি যে পানি রয়েছে এবং যে জন্য হচ্ছে এটা কি নন লাইফ অর্থাৎ প্রাণীকুল এই পৃথিবীতে বসবাস করে। তাহলে আমি যদি পৃথিবী সম্পর্কে একটু বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এই যে বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীটা হচ্ছে সৌরজগতের একটা অংশ বিশেষ এবং অনেক সৌরজগৎ একত্রিত হয়ে নীহারিকা সৃষ্টি হয়েছে আর এরকম অনেক নীহারিকা মিলিত হয়ে গঠন করেছে এই সুবিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, যার ধ্যান ধারণা বা যার পরিধি কতটুকু সেটা কিন্তু আমরা জানি না। তো অতি প্রাচীনকাল থেকেই মানুষ সৃষ্টি জগতের রহস্য সম্পর্কে জানার জন্য যে আগ্রহ প্রকাশ করেছে এবং এই সকল গ্রহাণুপুঞ্জ উপগ্রহ নিয়ে মানুষ জানার চেষ্টা করে আসছে। তো 1610 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্যালিলিও যখন দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে, এরপর থেকে বিজ্ঞানীগণ মহাকাশের নতুন নতুন তথ্য আবিষ্কার করার জন্য তৎপর হয়ে ওঠে। তো এই জন্য কী হয় যে এরপর থেকে তারা এই আবিষ্কারের নেশায় হচ্ছে গিয়ে সন্ধান চালাতে থাকে। তো এই পৃথিবীর গঠন সম্পর্কে বিজ্ঞানী জিন্স তারপর হচ্ছে জেফ্রিস, এরা হচ্ছে কি ধারণা করে যে কোটি কোটি বছর পূর্বে একটা বিরাট নক্ষত্র যখন সূর্যের নিকট দিয়ে যাচ্ছিল, তখন হচ্ছে গিয়ে এই নক্ষত্রর হচ্ছে কি মানে একেবারে প্রবল বিস্ফোরণ হয়েছিল এবং এই বিস্ফোরণের ফলে নক্ষত্রের কিছু কিছু অংশ খণ্ড হয়ে চতুর্দিকে চারিদিকে বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং এর কিছু অংশ সূর্যের নিকট থেকে যায়। এরা হচ্ছে যে সূর্যের যে মহাকর্ষ বল আছে, সেই মহাকর্ষ বলের প্রভাবে এই খণ্ড খণ্ড অংশগুলো কী করে চারদিকে গ্রহ উপগ্রহ হয়ে ঘুরতে থাকে। তো এই যে ঘুরতে থাকে এদেরই একটি হচ্ছে গিয়ে পৃথিবী। তো সেই পৃথিবী সম্পর্কে আরও একটু যদি আমরা বলতে চাই যে পৃথিবী আসলে যেভাবে সৃষ্টি হোক না কেন, যখন পৃথিবীটা উৎপত্তি হয়েছিল তখন এটা ছিল সূর্যের ন্যায় একটা জ্বলন্ত গ্যাসপিণ্ড। তো এই জ্বলন্ত গ্যাসপিণ্ডটা কোটি কোটি বছর যাবৎ হচ্ছে কি অনেক সময়ের মধ্য দিয়ে সেই বাষ্পময় যে দেহ ছিল সেখান থেকে পৃথিবীর যে বর্তমান যে এখন কঠিন অবস্থা, সেই কঠিন অবস্থায় কিন্তু এসেছে। তো সাধারণভাবে কিভাবে আমরা জানি যে কঠিন হয়? সাধারণত তাপ বিকিরণের মাধ্যমে। তো এই তাপ বিকিরণের ফলে তাদের দেহের কতকাংশ তোমার হচ্ছে শীতল এবং ঘনীভূত হয়ে প্রথমে হচ্ছে গিয়ে
তরল হয়েছে। তো এই যে তরল হয়েছে, যে পৃথিবীর যে বিভিন্ন উপাদান রয়েছে, সেই উপাদানগুলোর যে তাপ বিকিরণের মাত্রা, সেই মাত্রাটা কিন্তু কি হিমাঙ্কটা এবং ঘনত্বটা কিন্তু বিভিন্ন। তো সেই জন্য এই যে তরল অবস্থায়, এই তরল অবস্থায় পৃথিবীর উপাদানগুলোর মধ্যে তোমার হচ্ছে গিয়ে যে বিনিময় হয়েছে, উপাদানগুলোর সাথে বিনিময় হয়েছে। তো আমরা কিন্তু জানি যে সাধারণত যে হালকা যে দ্রব্য উপাদান, সেটা কিন্তু ভারী দ্রব্যের উপরেই সবসময় থাকবে। যেমন তেল পানির উপরে ভাসে সেই নিয়ম অনুসারে। তো এই নিয়ম অনুসারেই যে অপেক্ষাকৃত যে ভারী উপাদানগুলো আছে, অর্থাৎ তোমার আয়রন, নিকেল, লৌহ, নিকেল, এরা কী হয়, এরা হচ্ছে যে তরল পিণ্ডটা ছিল, সেই তরল পিণ্ডের যে কেন্দ্র, সেই কেন্দ্রের নিচের দিকে ভারী হওয়ার কারণে তলিয়ে গিয়েছে। আর যে লঘু উপাদানগুলো ছিল, সেগুলো হচ্ছে উপরের দিকে ভেসে ওঠে। এই সময়ের মধ্যেই এই যে পৃথিবীর উপাদানগুলোর ঘনত্ব, এই তারতম্য অনুসারেই কিন্তু পৃথিবীটা স্তরে স্তরে সজ্জিত হয়েছে। তো আমরা দেখি যে এখন আমাদের পৃথিবীর কয়টি লেয়ার রয়েছে, স্ট্রাকচার অফ আর্থ। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার অফ আর্থের ক্ষেত্রে এখানে হচ্ছে গিয়ে 3টি অংশ রয়েছে। এটা হচ্ছে গিয়ে কোর, কোর বা কেন্দ্রমণ্ডল, সেন্ট্রোস্ফিয়ার অর কোর, সেন্ট্রোস্ফিয়ার বাংলা হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। এরপরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে গিয়ে ম্যান্টল বা গুরুমণ্ডল, ম্যান্টল বা গুরুমণ্ডল, অথবা ইংলিশে বলা হয় ব্যারিস্ফিয়ার। এরপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার। এটা হচ্ছে গিয়ে ক্রাস্ট, সেটা হচ্ছে গিয়ে কি শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার। এখন এই যে 3টি অংশ আছে, এখানে আমরা দেখছি যে কোর, এই কোরের কিন্তু আবার 2টি অংশ, দেখো ইনার কোর এবং আউটার কোর। তারপর হচ্ছে ম্যান্টেল এবং ক্রাস্ট, এবং আমরা এদিকে যে দেখতে পাচ্ছি রেঞ্জগুলো, এই রেঞ্জগুলো হচ্ছে গিয়ে তাদের বিস্তৃতি। তো আমরা একটু বিস্তারিত দেখব। তো প্রথমেই চলে আসি আমরা যে কোর। তো আমরা যদি বিস্তারিত হিসেবে এখন কোর সম্পর্কে একটু বলি বা কেন্দ্রমণ্ডল সম্পর্কে একটু আলোচনা করি, যে কেন্দ্রমণ্ডল যেটা, যে কেন্দ্রে যেই কী থাকে, কেন্দ্রে হচ্ছে, তো এই যে কেন্দ্রমণ্ডল বা কোর, এই কেন্দ্রমণ্ডল বা কোরে কি থাকবে, যে সকল পদার্থ অনেক ঘনত্ব সমৃদ্ধ, যেমন তোমার হচ্ছে গিয়ে লৌহ, নিকেল, সেগুলো হচ্ছে কি, এই লৌহ নিকেলগুলো হচ্ছে গিয়ে তরল পিণ্ডের নিচে ডুবে একেবারে পৃথিবীর যে কেন্দ্র বা কোর, সেইখানে যে এই কেন্দ্রমণ্ডল বা কোরটি গঠন করেছে, তাহলে সেখানে কি থাকবে, অনেক বেশি ঘনত্ব সমৃদ্ধ লৌহ এবং নিকেল থাকবে। এবং এই মণ্ডলটি হচ্ছে গিয়ে তোমার কেন্দ্রের চতুর্দিকে প্রায় 3475 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 3475 কিলোমিটার মধ্যে বিস্তৃত। এবং এই মণ্ডলটা পানি অপেক্ষা প্রায় তোমার 10 থেকে 12 গুণ ভারী। তাহলে এই যে কোর আমরা দেখতে পাচ্ছি, এই কোর বা কেন্দ্রমণ্ডল, এটা কি, যে এটা হচ্ছে গিয়ে ডেন্স, অধিক ঘনত্ব সমৃদ্ধ মেটালিক কোর, ধাতব একটা কেন্দ্রমণ্ডল। তো বিজ্ঞানীরা ধারণা করছে যে এই যে কোর মেটাল, এটা কি, যে এত যে ঘনত্ব, এর কিছু কারণ রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে যে অন্যান্য যে প্ল্যানেট আছে তার থেকে কি, যে মাসলেস হচ্ছে গিয়ে ডেন্সিটি। তো এর ঘনত্বটা যে তোমার অধিক ঘনত্ব সমৃদ্ধ লোহা, কিন্তু যার কারণে কিন্তু ঘন হয়ে এটা নিচের দিকে চলে গেছে। তো অ্যাভারেজে হচ্ছে গিয়ে যে কি, যেটা হচ্ছে গিয়ে অনেক বেশি লেস ডেন্স অ্যাভারেজে। তো এখন হচ্ছে যে এটা কারণটা কি, এর কারণ হচ্ছে যে ইন্টেরিয়র যেটা আছে, ইন্টেরিয়রটা হচ্ছে গিয়ে মানে ওভারঅল হচ্ছে গিয়ে তোমার অনেক বেশি ঘনত্ব সমৃদ্ধ লৌহ দ্বারা গঠিত। তো হিসাব করে দেখা যায় যে এই যে কেন্দ্রমণ্ডল আছে, এই কেন্দ্রমণ্ডলের 85% হচ্ছে গিয়ে তোমার ধাতব। কী ধাতব, সেটা হচ্ছে গিয়ে লৌহ বা আয়রন, এবং তার সাথে আছে 15% হচ্ছে তোমার নিকেল। এবং এখানে যে মেটালিক যে মেটেরিয়ালিটিস বা উল্কাপিণ্ড বা যে পাথরখণ্ড আছে, সেগুলোকে এই কোরের বা কেন্দ্রের মানে হচ্ছে এরাই প্রতিনিধিত্ব করে, বা এরাই হচ্ছে গিয়ে মেইন মেটাল। তাহলে এই যে এই আর্থের যদি এই মেটালটা না থাকতো বা এই ধাতব কোর না থাকতো, তাহলে কি, যেটা ম্যাগনেটিক ফিল্ড হিসেবে কিন্তু কাজ করতো না, ম্যাগনেটিক ফিল্ড বা যেটা আমরা আকর্ষণ বলি, সেই হিসেবে কিন্তু কাজ করতো না। এবং বিজ্ঞানীরা ধারণা করেছে, যে সায়েন্টিস্টরা, যে আউটার কোর, যে এই কোরের যে 2টি অংশ, ইনার কোর এবং আউটার কোর, এবং এই যে ইনার কোর, তো বিজ্ঞানীরা ধারণা করে যে এই যে এই আউটার কোরটা হচ্ছে গিয়ে লিকুইড, এবং ইনার কোরটা হচ্ছে গিয়ে সলিড। তো এটার কারণটা কি,
এটার কারণ হচ্ছে গিয়ে, তাহলে এই যে স্ট্রং যে আমরা দেখছি যে চুম্বকীয় যে ক্ষেত্রটা আছে, এটা সাধারণত কিভাবে সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে কনভেকশন অফ দ্য লিকুইড আউটার কোর। অর্থাৎ হচ্ছে কি যে কি আমরা জানি যে আমাদের যে পরিবহন, যে তাপ পরিচালন যেটা হয় পরিবাহিতা, সেটা হচ্ছে কি পরিবহন, পরিচালন এবং বিকিরণ পদ্ধতিতে। তো এখানে আমরা দেখছি যে লিকুইড আউটার স্পেসের পরিচালন পদ্ধতিতে কিন্তু এভাবে করে তোমার হচ্ছে কোরটার বা কেন্দ্রমণ্ডলের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা মোটামুটি যেটা কেন্দ্রমণ্ডল সম্পর্কে ধারণা করতে পারলাম যে কেন্দ্রমণ্ডলে হচ্ছে কি সবচাইতে ভারী মৌলগুলো অবস্থান করবে লৌহ নিকেল, এবং এরা কি যে এরা হচ্ছে গিয়ে পানি অপেক্ষা প্রায় 10 থেকে 12 গুণ হচ্ছে গিয়ে ভারী, এবং এর দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে ইনার কোর এবং আউটার কোর। তো কেন্দ্রমণ্ডলের পরে আমরা চলে আসি, তো এরপরে যে অংশটা রয়েছে কেন্দ্রমণ্ডলের পরের যেটা অংশ রয়েছে ম্যান্টল। তো এই ম্যান্টেলের আবার দুটো অংশ আছে, লোয়ার ম্যান্টেল এবং আপার ম্যান্টেল। তো এর হচ্ছে ম্যান্টেল বা গুরুমণ্ডল, তো ইংলিশে বলা হচ্ছে ব্যারিস্ফিয়ার। তো এটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের চতুর্দিকে প্রায় 2895 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এর সাথে লৌহ থাকবে, সাথে থাকবে এর সাথে অপেক্ষাকৃত মিশ্রিত যে লঘু শিলা, সেগুলো একসাথে ঘনীভূত হয়ে হচ্ছে তোমার গুরুমণ্ডল বা এই ম্যান্টলটা গঠন করেছে। আর এই স্তরের দ্রব্যগুলো হচ্ছে পানি অপেক্ষা প্রায় 5 গুণ ভারী। তো আমরা ম্যান্টল সম্পর্কে যদি জানতে চাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এর দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এটা হচ্ছে গিয়ে ইট ইজ মেড অফ সলিড রক, এটা হচ্ছে কঠিন শিলা থেকে সৃষ্টি হয়েছে, এবং ইট ইজ হট, এবং এটা খুবই কি উত্তপ্ত। তো বিজ্ঞানীরা ধারণা করেছে যে এই যে ম্যান্টল বা গুরুমণ্ডলটা, এটা হচ্ছে গিয়ে শিলা বেসড, হ্যাঁ, শিলা থেকে হয়েছে। এর কিছু প্রমাণ হচ্ছে যে সিসমিক ওয়েভস বা ভূকম্পনীয় তরঙ্গ, এরপর হচ্ছে গিয়ে তাপ পরিবাহিতা, এবং হচ্ছে গিয়ে যে উল্কাপিণ্ডের যে পতন হওয়া, হ্যাঁ, সেই বিষয়গুলো হচ্ছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এই ম্যান্টেলের যে এলিমেন্ট বা উপাদানগুলো, সেখানে হচ্ছে কি লৌহ থাকবে এবং সাথে ম্যাগনেসিয়াম, আমরা বলি সীমা পড়েছিলাম যে আয়রন, হ্যাঁ, তো সীমা এরকম হচ্ছে ম্যাগনেসিয়াম, সিলিকেট মিনারেলস। তো সিলিকেট হচ্ছে গিয়ে সিলিকেটের হচ্ছে গিয়ে সি, আর ম্যাগনেসিয়ামের হচ্ছে গিয়ে নিয়ে শিয়াল। এটা আমরা একটু পরে দেখছি যে শিয়াল এলিমেন্টগুলো আসলে কোথায় পাওয়া যায়। তো এই কারণে হচ্ছে এটা কি খুবই যে কঠিন অংশ, এটা ম্যান্টেলটা হচ্ছে কঠিন অংশ দিয়ে গঠিত হয়েছে। এবং বিজ্ঞানীরা আরও ধারণা করে যে এইটা যে এক্সট্রিমলি হট, এর কারণ হচ্ছে যে তাপ পরিবর্তিত হচ্ছে হিট ফলোয়িং, সেটা হচ্ছে আউটওয়ার্ড ফ্রম ইট, বাইরে থেকে আসছে, এবং এটার যে ফিজিক্যাল প্রপার্টিস রয়েছে সেই ভৌত বৈশিষ্ট্যের কারণে। তো সাধারণত আমরা জানি যে তাপ পরিবাহিত হয়ে থাকে সাধারণত দুটি নিয়মে পৃথিবীর মধ্যে, একটা হচ্ছে কি কন্ডাকশন এবং কনভেকশন, পরিবহন এবং পরিচলন। তো পরিবহনটা কোনটা, যে কন্ডাকশন যেটা আমরা লোহার মধ্যে হয়ে থাকে, যে পরিবহনটাকে আমরা হিট ট্রান্সফার হয়ে থাকে বা তাপ পরিবহন হয়ে থাকে কিভাবে, যে তোমার অণুর মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে হচ্ছে কি প্রবাহিত হয়ে থাকে। তো এইভাবে হচ্ছে কি যেটা সাধারণত কন্ডাকশনটা সলিডে হয়ে থাকে এবং কনভেকশনটা হচ্ছে কি লিকুইড অংশে হয়ে থাকে। তো আমাদের এই হচ্ছে কি গুরুমণ্ডল বা ম্যান্টল সম্পর্কে ধারণা। তো এরপরে পরের লেকচারটিতে আমি আবার আরেকটু বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করব, এগুলো যে আরও স্তর আছে সেই স্তর সম্পর্কগুলো। এখন আজকে শুধু আমরা স্তরগুলো সম্পর্কে জানছি। এরপরে সর্বশেষে যে বাইরের অংশটা, এটার নাম হচ্ছে কি যে ক্রাস্ট, এটার নাম হচ্ছে ক্রাস্ট লিথোস্ফিয়ার। তো আর হচ্ছে শিলামণ্ডল। তো এই যে শিলামণ্ডল, এই শিলামণ্ডলটা হচ্ছে কি, এই শিলামণ্ডলটা হচ্ছে সবচেয়ে বাহিরের অংশ এবং তরল পিণ্ডের একেবারে উপরের সর্বশেষ কঠিন অংশটাই হচ্ছে গিয়ে শিলামণ্ডল, বা কি যে আমাদের ভূত্বক হিসেবে আমরা এটাকে বলে থাকি। তো ভূত্বক এই শিলামণ্ডলের হচ্ছে গিয়ে অন্তর্ভুক্ত, যেটা আমরা আর্থ ক্রাস্ট, এই ভূত্বকটা শিলামণ্ডলের অন্তর্ভুক্ত, এবং এটা হচ্ছে গিয়ে স্থান বিশেষ। এই ভূত্বকের আবার দুটো অংশ আছে, একটা হচ্ছে ওসানিক ক্রাস্ট বা সমুদ্রীয় তলদেশ, আর একটা হচ্ছে গিয়ে কন্টিনেন্টাল ক্রাস্ট বা যেটা হচ্ছে মহাদেশীয় তলদেশ। এই সমুদ্রের যে তলদেশ, এই সমুদ্রের তলদেশের এর গভীরতা হচ্ছে গিয়ে 3 কিলোমিটার তলদেশ হতে, আর উপরে 40 কিলোমিটার পর্যন্ত সাধারণত যে মহাদেশের তলদেশ, এই দুইটার মধ্যে তোমার হচ্ছে গিয়ে পুরুত্ব বা গভীরতা হচ্ছে গিয়ে 3 থেকে 40, তবে অ্যাভারেজ এটাকে 17 কিলোমিটার এটাকে পুরো ধরা হয়ে থাকে।
এবং এই মণ্ডলটার নিচ থেকে উপর পর্যন্ত কি হয়েছে, এই নিচ থেকে উপর পর্যন্ত ভারী থেকে আস্তে আস্তে হালকা শিলাগুলো কিন্তু অবস্থান করেছে। তাহলে এখানে আমরা দেখলাম যে ওসানিক ক্রাস্ট যেটা যেটা হচ্ছে কি সমুদ্রের, যেটা আমরা বলি তলদেশ, সেই ফ্লোরটা, সি ফ্লোরটা, সেটা হচ্ছে ম্যাগমা থেকে বা ব্যাসাল্ট লাভা যে আছে, যেটা আগ্নেয়শিলা থেকে আসছে, সেইখানেই হচ্ছে কি এগুলার যে অবস্থান, সেইখান থেকে এই জিনিসগুলো সৃষ্টি হয়েছে। এবং মূলত সেইখানে কি যে পাললিক শিলা স্তরে স্তরে যে প্রবৃত্তি হচ্ছে সেখানে জমা হয়ে যায়। তাহলে এই হচ্ছে ওসানিক ক্রাস্ট, এবং এই ওসানিক ক্রাস্টের যেটা সমুদ্র তলদেশে থাকে সেটাই হচ্ছে কি সিলিকন এবং ম্যাগনেসিয়াম, আমরা যেটাকে বলি সীমা। আর যেটা হচ্ছে কি মহাদেশীয় তলদেশ, যেটা সেটা হচ্ছে কি উপরে, যেটা আমরা করছি, সেই মহাদেশীয় তলদেশে সাধারণত তোমার হচ্ছে কি ইগনিয়াস মেটামরফিক এবং সেডিমেন্টারি রক্স, এই ইগনিয়াস মেটামরফিক এবং সেডিমেন্টারি আগ্নেয়শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা, এই শিলাগুলো থেকে সাধারণত এর উৎপত্তি হয়েছে। তো সাধারণত এই যে কম্পোজিশন বা উপাদান গ্রানাইট, এবং এই গ্রানাইট হচ্ছে গিয়ে যে কি, যেটা হচ্ছে কম ঘনত্ব থেকে ওসানিক ক্রাস্ট থেকে কিন্তু কম ঘনত্বময়, একটু হালকা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ক্রাস্ট এবং লিথোস্ফিয়ারের স্তরগুলো সম্পর্কে ধারণা। তো এছাড়াও কিন্তু তোমার কতগুলো এই লিথোস্ফিয়ার বা শিলামণ্ডলের মধ্যেই যে কতগুলো গ্যাস আছে, যে যেই গ্যাসগুলো হচ্ছে যে আমাদের যে পৃথিবীর যে বর্তমান যে তাপমাত্রা, সেই তাপমাত্রা হতে কিন্তু কম কম হওয়ার কারণে তারা হচ্ছে মানে ঘনীভূত হয়ে কিন্তু তরল অবস্থায় প্রাপ্ত হয়নি। তরল অবস্থা প্রাপ্ত না হওয়ার কারণে এরা এখনও পৃথিবীর চারপাশে কি বায়ুমণ্ডল হিসেবে আছে, এবং শিলামণ্ডলের উপরে এরা ভেসে আছে। আর শিলামণ্ডলের অবনমিত যে অংশগুলো আছে নিচের দিকে, সেগুলো হচ্ছে পানি দ্বারা পূর্ণ হয়েছে, যাকে আমরা বলি বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। তো বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার আমরা একে বলে থাকি। তো আমরা দেখি যে এই যে লিথোস্ফিয়ার, এই যে লিথোস্ফিয়ারটা হচ্ছে কি, যে আমরা যদি দেখি যে এই যে লিথোস্ফিয়ার আপার যে ম্যান্টেল, মানে ম্যান্টেলের যে উপরের অংশটা, সেটাই হচ্ছে কি লিথোস্ফিয়ার এবং ক্রাস্ট। তো এই ক্রাস্টটা হচ্ছে যে ভূত্বক বা আর্থের যে আউটার স্কিনটা, যেখানে আমাদের হিউম্যানের অস্তিত্ব, মানব জাতির অস্তিত্ব পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের লিথোস্ফিয়ার সম্পর্কে ধারণা। তো শিলামণ্ডল, তো শিলামণ্ডল সম্পর্কে আমি যদি আবার একটু এক কথা বলতে যাই, আমাদের আর্থ ক্রাস্ট কম্পোজিশনের আগে আরেকটু এক কথা বললে, তাহলে এই যে শিলামণ্ডল, এই শিলামণ্ডলে কি হচ্ছে তাহলে, যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলের সমন্বয়ে কিন্তু এই হচ্ছে ক্রাস্টটা গঠিত। তো আমাদের সাধারণ তাপমাত্রায় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, এটা নিয়ে আমরা পরবর্তী 3 ঘন্টা সেগমেন্টে আবার আলোচনা করব, যে অ্যাটমসফিয়ার লেয়ার সম্পর্কে, তারপরে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, বায়ুমণ্ডল সম্পর্কে। তো জাস্ট যে বায়ুমণ্ডলের যে প্রধান উপাদান আছে, এদের মধ্যে হচ্ছে তোমার নাইট্রোজেন এবং অক্সিজেন আছে, তাছাড়া আছে কি যে আর্গন এবং কার্বন ডাই অক্সাইড। তো এই যে উত্তপ্ত যে পদার্থ আমরা জানি, শীতল হলে এর আয়তনটা কি হয়, অনেক কমে যায়। তো অভ্যন্তরে যে উত্তপ্ত পদার্থ, সেগুলো কি ঠান্ডা হওয়ার ফলে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কোথাও কোথাও কি হয়েছে, যে তোমার মানে ফাটল হয়েছে, এবং কোথাও ওই অংশের ভূপৃষ্ঠের নিচের দিকে বসে যে খাদের সৃষ্টি করছে। তো খাদের সৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে, যে আবার কোথাও তো খাদ সৃষ্টি হয়েছে, আবার কোথাও ভেতরে গলিত পদার্থ বাহির হবার চেষ্টায় ভূত্বকের খানিকটা অংশ আবার উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে আবার পাহাড় পর্বতের সৃষ্টি হয়েছে। তো এই যে খাদ অংশগুলো যেগুলো হচ্ছে তোমার ফাটল হয়েছে, সেখানে পানি জমা হয়ে সাগর মহাসাগরের সৃষ্টি হয়েছে। আর পানির উপরের উঁচু অংশগুলো, যেটাকে আমরা স্থলভাগ হিসেবে চিহ্নিত করি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে তোমার সম্পর্কে ধারণা। তো এখন আমরা চলে আসি আমাদের আর্থ ক্রাস্ট সম্পর্কে। তো আর্থ ক্রাস্ট বা যে ভূত্বক, এই ভূত্বকটা হচ্ছে পৃথিবীর উপরভাগের কঠিন আবরণ। এই কঠিন আবরণটাকে আমরা বলি ভূত্বক। আর এটি ভূপৃষ্ঠ থেকে তোমার 30 কিলোমিটার পর্যন্ত অ্যাভারেজে বিস্তৃত। তবে ভূত্বকের গভীরতা কিন্তু সর্বত্র সমান নয়। এই ভূত্বকের তোমার গড় গভীরতা হচ্ছে 17 কিলোমিটার, এবং সমুদ্রের তলদেশে এর পুরুত্ব বা গভীরতা 3 থেকে 4 কিলোমিটার, আর পর্বতের উপরিভাগে হচ্ছে 35 থেকে 40 কিলোমিটার। তো এই ভূত্বকের উপাদানগুলো যদি আমরা একটু এখন দেখি, তো অ্যাভারেজে আমরা বলেছি 16 কিলোমিটার। এই ভূত্বকের ঘনত্বটা হচ্ছে 2.8 থেকে 3.4। তো এই ভূত্বকের উপাদানে অনেক বৈচিত্র্যতা আছে, থাকলেও এর যে মৌলিক উপাদান, এর মধ্যে 8টি উপাদান হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। 8টি উপাদান বেশি গুরুত্বপূর্ণ। তো এই উপাদানগুলো হচ্ছে আমরা দেখি যে অক্সিজেন, সিলিকন, আমরা এখানে সিলিকন দেখতে পাচ্ছি, সিলিকন, তারপর অক্সিজেন,
হ্যাঁ, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই 8টি উপাদান হচ্ছে মূলত কি যে প্রধান উপাদান, এবং বাকি অন্যান্য তোমার রয়েছে টাইটেনিয়াম, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন, ফসফরাস, কার্বন, ম্যাঙ্গানিজ, সালফার, অন্যান্য উপাদান আরও রয়েছে। তো এর মধ্যে সিলিকন, দেখো আমরা সিলিকনের পরিমাণ দেখছি যে প্রায় 28%, অক্সিজেন 47%, আর অ্যালুমিনিয়াম 8.1%, হ্যাঁ, বা এভাবে মিলেই হচ্ছে গিয়ে 100% কমপ্লিট হয়েছে। তো এই সমস্ত উপাদানের মধ্যে অক্সিজেন এবং সিলিকন, এই অক্সিজেন এবং সিলিকন এরা দুইটা মিলিয়ে হচ্ছে 73%। কতটুকু? 73%। আর বাকি যে 6টি উপাদান আছে, এই 6টি উপাদানের যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, এই 6টি উপাদান একত্রে হচ্ছে সবগুলো মিলে 24.17%। তো এই ভূত্বকের অধিকাংশ স্তরই হচ্ছে গ্রানাইট এবং ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, এবং গ্রানাইটের উপরের দিকে তোমার হচ্ছে গিয়ে গ্রানাইটগুলো থাকে উপরের দিকে, এবং মাঝখানে থাকবে ব্যাসাল্ট, আর নিচের দিকে থাকবে পাললিক শিলা। তো এই গ্রানাইট এবং ব্যাসাল্ট শিলার মূল উপাদানই হচ্ছে গিয়ে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। তো আমরা মোটামুটি পৃথিবীর স্তর সম্পর্কে এবং ভূত্বকের উপাদান সম্পর্কে জানলাম। তাহলে আমরা যে মেইন এটা দেখলাম যে আমাদের এই যে আর্থ বা ভূত্বক, এটা হচ্ছে গিয়ে 3টা স্তরে ভাগ হয়েছে। তো 3টা স্তরের ভিতরে যে উপরে হচ্ছে প্রথমে লঘু শিলা স্তর, এরপর হচ্ছে মধ্যবর্তী গুরু শিলা স্তর, আর নিচে হচ্ছে আরেকটা শিলা স্তর আছে, সেটা হচ্ছে অলিভিন জাতীয় শিলা স্তর। তো উপরে যে লঘু শিলা স্তর, এটা হচ্ছে ভূত্বকের সবচাইতে, আর্থ ক্রাস্টের সবচাইতে উপরের স্তর। এখানে হচ্ছে কি গাছপালা এবং তৃণাদি জন্মায়, এবং এখানে হচ্ছে লঘু গ্রানাইট শিলা আছে। আর এখানে আমরা আগে বলেছি যে কি থাকে উপরে, সিলিকন এবং অ্যালুমিনিয়াম, যাকে বলি শিয়াল মনে রাখার জন্য সিলিকন অ্যালুমিনিয়াম থাকে। এবং মধ্যবর্তী গুরু শিলা স্তর, সেখানে হচ্ছে ব্যাসাল্ট জাতীয় শিলা থাকে, এবং এই স্তরে সিলিকা ও ম্যাগনেসিয়ামের পরিমাণটা হচ্ছে বেশি, যাকে বলি আমরা সীমা বলি, যে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এবং নিচে যে অলিভিন জাতীয় শিলাস্তর আছে, সেখানে হচ্ছে কি যে এখানে হচ্ছে অলিভিন নামক একটা ক্ষারকীয় এবং অধিক মানে তোমার হচ্ছে কি ভারী, এটা হচ্ছে কি খনিজের উপাদানে এই স্তরটি হচ্ছে গঠিত। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে এই সম্পর্কে ধারণা দিলাম। এখন এটা তোমরা যদি বাসায় ভালো করে পড়ো, তাহলে আশা করছি এখান থেকে তোমাদের বোঝাটা সহজ হয়ে যাবে। তো এই পরবর্তী লেকচারে আমি আবার অন্য একটি টপিকস নিয়ে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই বলি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।